করবেন না। যে মুহূর্তে হাসিনা পতন হয়ে গেল, এই ভদ্রলোক কি হয়ে গেল? অস্পৃশ্য হয়ে গেল। আমি বলছি মানুষকে চিন্তা করতে হবে, শুধু সমালোচনা না। যারা প্রতিবাদ করলো তারা একটা গ্রুপ ছিল, যারা সমর্থিত গ্রুপ ছিল, মারামারি হলো সেখানে। এই মারামারির জন্য দায়ী করবো আমি কিন্তু এই খতিবকে। মূল কথায় আসেন না কেন? উনার ১০০ দোষ আছে আমি বলতেছি তো। কিন্তু উনাকে কেন ঢুকতে দিলেন? কেন চিঠি পাঠালেন তাকে? তাকে বলে দিবেন আপনাকে বরখাস্ত করা হলো। জেলাকে জানাই দিয়েছেন তারা আসলে প্রোটোকল দিবেন। নিরাপত্তা প্রশ্ন আছে ঠিক আছে। তাদের কি জেলা যাওয়ার কথা? পার্টি গঠন করার কথা এই মুহূর্তে? না। হ্যাঁ, করেন। আপনি করতে পারেন। কোন প্রক্রিয়ায়? আপনি সব ছেড়ে দেন। আমি এইজন্য বললাম, মোজাম্মেল যত দিবেন সমস্যা বাড়বে। বায়তুল মোকাররমের ক্ষতির ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য যে আমি গতকালও দিয়েছি বিভিন্ন টক শোতে। আমি বলেছি উনি যখন চলে গেলেন তার এলাকায় এবং একটা মাদ্রাসা তিনি অধ্যক্ষ এবং তার কাছে কিন্তু ইসলামী ফাউন্ডেশন চিঠি দিয়েছিল। চিঠির উত্তর কিন্তু এসেছিল এইভাবে, তিনি অসুস্থ আছেন, উনি সুস্থ হলে আসবেন। অর্থাৎ প্রথম কথা তাহলে উনি হলো, পালিয়ে গেছেন, এই কথাগুলো পত্রিকায় কেন আসলো? আমি উত্তর দিচ্ছি, যে বা যারা বলছে পালিয়ে গেছে বোধহয় তারাই পালাই গেছে, উনি পালায়নি। কথা আসেন, ফ্যাক্টস এন্ড ফিগার নিয়ে কথা বলেন। উনি ঢাকায় এসেছে, এসে দেখা করেছে কার সাথে? ফাউন্ডেশন ইসলাম ফাউন্ডেশন সচিবের সাথে দেখা করেছে এবং সে বলে রিপোর্টিং করেছে সেখানে এবং তাকে জিজ্ঞেস করেছে যে উনি কেন আমি এত এখানে, লোক নিয়ে আসলেন সাথে করে? আপনি কথা শেষ করতে দেন আমাকে। হুম। ওনার সাথে 10,000 লোক আছে, কিছু আসে না তো। আমি বলছি যে উনি দেখা করে সচিবের সাথে, তো প্রক্রিয়াটা বুঝেন। সচিব বলেছে যে আপনার এখানে তো আসার ব্যাপারে কোনো আমাদের দিক থেকে তো কোনো অবজেকশন নেই এবং উনি যখন তার রুমে গেলেন, প্রতিটা রুম আছে একটা, ওখানে বসা ছিল কে? যিনি ভারপ্রাপ্ত তিনি। এই যে ভারপ্রাপ্ত দিয়ে রেখেছেন, ভারপ্রাপ্ত মানে কি? মানে দায়িত্বে যিনি মূল আছেন তিনি নাই। তিনি যখন হুম। আসলেন, ওখানে গেলেন। এই পর্যন্ত থাকেন। তারপরে তিনি যখন মসজিদে গেলেন, তাকে কিন্তু বলা হয় নাই আপনি যায়েন না। একটা লক্ষ্য খেয়াল করবেন কিন্তু। বিচারে কাঠে দাঁড় করেন আগে। ফাঁসি তো দিবেন অনেকেরই। ১ম ফাঁসি দেন সচিবকে। যিনি এই কাণ্ডটা ঘটতে সহায়তা করলো কেন? এবং তিনি যখন ভিতরে গেলেন, তার সাথে লোক ছিল। মনে করে সে লোক নিয়ে আসছে। ঠিক সব ঠিক আছে কিন্তু। উনি যখন গেলেন, যখন দেখলেন যে ওইখানে একজন বসা আছে, বয়ান দিচ্ছে। তখন তার উচিত ছিল ওখানে চুপচাপ বসে যাওয়া। ওই জায়গাটায় তিনি খতিবের দায়িত্ব পালন করতে পারেননি। অর্থাৎ ইসলামে কিন্তু বিভেদে ফেতনার সুযোগ নাই। এখানে বাড়াবাড়ি করলেন কেন? ওখানে একটা গ্রুপ ছিল। যারা বলল যে আমরা তার পিছনে নামাজ পড়ব না। দিস অ্যান্ড দ্যাট অনেক ঘটনা ব্যাখ্যা দিল ঠিক আছে। যারা বলল নামাজ কিন্তু তারা ৫ তারিখের আগেও পড়েছে। আমি কিন্তু কঠিন ভাষায় কথা বলতেছি। হুম। মুনাফিকি করে লাভ নেই তো। ৫ থেকে আগে পিছনে নামাজ পড়েছেন তো। এখন পড়বেন না। যে মুহূর্তে হাসিনা পতন হয়ে গেল, এই ভদ্রলোক কি হয়ে গেল? অস্পৃশ্য হয়ে গেল। আমি বলছি মানুষকে চিন্তা করতে হবে, শুধু সমালোচনা না। যারা প্রতিবাদ করলো তারা একটা গ্রুপ ছিল, যারা সমর্থিত গ্রুপ ছিল, মারামারি হলো সেখানে। এই মারামারির জন্য দায়ী করবো আমি কিন্তু এই খতিবকে। অর্থাৎ যিনি জয়েন করলেন এখানে এসে। আপনি দেখছেন যে পরিস্থিতি খারাপ। আপনি কেন করলেন? কাজেই দায়িত্বটা তাকে নিতে হবে। দায়িত্ব নিতে হবে ইসলামী ফাউন্ডেশন সচিবকে এবং কেন তাকে বলা হলো যে না আপনার ব্যাপারে তো আমাদের কোনো অবজেকশন নাই এবং এই পর্যায়ে সে একটা ভিডিও বের করেছে, সাংবাদিক গেড়েছে, দেখবেন সমস্ত ভাইরাল হয়ে গেছে তার কথাবার্তা আসছে। এখন প্রকৃত সত্যটা কি? উনি লোক নিয়ে এসেছিলেন, যদি এসে তারা ঢুকলেন কিভাবে? যারা এসেছিলেন তারা যদি মারমুখী মনোভাব থাকে কিভাবে ঢুকলো? বাইতুল মোকাররমে ঢোকার কিভাবে? ওখানে সিকিউরিটি তো থাকে কিছু। এখন যারা বললেন যে আপনি পারবেন না, তারা জানে না লোক নিয়ে আসছে। সবকিছু কিন্তু অতি নাটকীয়, ভালো না কিন্তু। আমি বলছি তিনি পালায় নাই। তিনি সরে গেছেন, ভয়ে চলে গেছেন, আসে নাই। ঘোষণা দিলাম অসুস্থ এবং এটা কিন্তু মেনে নিল ইসলাম ফাউন্ডেশন। মেনে নেওয়ার তিনি আসলেন, দেখা করলেন। তখন বলা উচিত ছিল যে আপনি আপাতত ১ সপ্তাহ জয়েন করেন না, আমরা অফিসে মিটিং করি, তারপর আপনি যান। উনি কিন্তু তা যেতেন না। উনি আশ্বস্ত ছিলেন বলে গেছেন কিন্তু। অর্থাৎ কোন আশ্বস্ত? বলা হয়েছে আপনি তো আসেনই। এখানে একটা গ্যাপ আছে কিন্তু। আমি এই গ্যাপটা আছে, আমি বলছি ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছে বা ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান, দায়িত্ব তো তারও আছে। তার ব্যাপারে কেন সুস্পষ্ট নির্দেশনা ছিল না কেন? কেন মুসল্লিদের বলতে হলো কেন? মুসল্লিরা কেন বলবে? মুসল্লি নামাজ পড়তে গেছে। তো কাজী ইমামের সাথে মোত্তাকির সম্পর্কটা কি? আমি তার পেছনে নামাজ পড়ব না। এই যখন বলবেন তখন আর ইমামতি থাকে না কিন্তু। আপনি পড়াতে পারবেন না। যদি মুত্তাকিরা বলে আমি আপনার পেছনে দাঁড়াবো না। ইমামতির তার দায়িত্ব আছে তো। হয় না? কিন্তু গন্ডগোল হলো কেন? পুরো দায়িত্ব নিতে হবে কাকে? ফাউন্ডেশন সচিবকে।
সচিবকে কাঠগড়ায় দাঁড় করান, তাকে টকশোতে নিয়ে আসে, মন্ত্রীকে নিয়ে আসে। কেন এটা ঘটতে হলো? কেন উনি কেন ওখানে গেল? বাড়াবাড়ি সে করেছে, সে তো পরে করেছে, সুযোগটা কে করে দিচ্ছে? এই ফাউন্ডেশন করছে। তাহলে ধর্মমন্ত্রী জানানো উচিত ছিল সচিবের যে উনি এসেছেন, আমরা কি করব। কারণ ব্যাপারটা সেন্সিটিভ। উনি তো এখানে আসতে পারেন না এখন মূলত, কারণ ওনার তো যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডের সাথে অতীত সরকার সম্পর্ক, ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু এখন আপনি মেমোরি করতে পারবেন না। মূল ফান্ডামেন্টাল প্রশ্ন এটা। যখন এসে গেছে তখন তো একটা ইনস্ট্রাকশন থাকা উচিত ছিল, যদি কখনো সে আসে তাহলে সে পারবে না। কেন সচিব তাকে মানা করলো না? করে নাই। তার ভাষ্য এটা। যদি এখন সে দিচ্ছে, এখন আমরা কোনো ভাষ্যতে যাচ্ছি না, আমাদের স্পষ্ট কথা, তিনি পালান নাই, তিনি ভয়ে আসেননি, তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে পাওয়া গেছে। যাকে পাওয়া যায় তার পালন বলতে পারবেন না, কিন্তু পাওয়া যাওয়ার পরে সে বলছে যে আমি সুস্থ হয়ে আসবো, সে আসছে। এখন আসার সময় কিছু লোক নিয়ে আসছে, তার প্রোটেকশন লোক নিয়ে আসছে। এখানে সিনা ভাই, আমার এখানে প্রশ্ন যে উনি 5ই আগস্টের পরে কেন চলে গেলেন? গিয়ে উনি বলছেন যে উনি অসুস্থ। তারপরে উনি আসার সময় আবার লোকজন জোগাড় করে নিয়ে এসেছেন এবং যে লোকগুলোকে বলা হচ্ছে গোপালগঞ্জ থেকে নিয়ে এসেছেন, এবং গোপালগঞ্জ বলতে আমরা জানি যে আওয়ামী লীগের লোকজন, এবং এটাও বলা হয়েছে যে এগুলো আসলেই আওয়ামী লীগের লোকজন কিনে, এবং ঢাকা থেকেও কিছু মানে লোক এসেছে। তো সর্বমোট তাহলে উনি এই কাণ্ডটা কেন করলেন? ওনার তো প্রতিটা 5ই আগস্টের পরে ওনার প্রত্যেকটা পদক্ষেপে প্রশ্নবিদ্ধ। পার্ট দুইটা। একটা হলো তার এই খেলার সুযোগটা কে দিল? সরকার। সরকার, এবং তিনি খেললো। ওনাকে বরখাস্ত কেন করা হলো না যখন উনি চলে গেলেন? ভালো কথায় আসছেন আপনি। মূল কথায় আসেন না কেন? উনার 100 দোষ আছে, আমি বলতেছি তো, কিন্তু উনাকে কেন ঢুকতে দিলেন? কেন চিঠি পাঠালেন তাকে? তাকে বলে দিবেন আপনাকে বরখাস্ত করা হলো। এই যে তার সাথে প্রেম প্রীতি করতে গেলেন, এই জন্য ধর্মমন্ত্রী জবাবদিহি করতে হবে তো। এত বড় একটা বাইতুল মুকাররম বড় মসজিদ, সারা পৃথিবী জানে গন্ডগোল হচ্ছে এখানে। কি কারণে ধর্মমন্ত্রী ওই চেয়ারম্যান বললো না যে আপনি আসতে হবে না, আপনাকে আমরা সসম্মানে অব্যাহতি দিলাম, শেষ? দেয় নাই তো। না দিয়ে কি করলেন? পরিস্থিতি জটিল করলেন। আপনারা যখন আলোচনা করবেন, যদি গভীরে না যান তাহলে তো আলোচনা ফুট আসবে না। ধর্ম উপদেষ্টা কি এখনো কোনো বক্তব্য দিয়েছে এই বিষয়ে? আমি যদি আমি হ্যাঁ রিসেন্ট দেখলাম তো, আমার কাছে আছে তো, সে বক্তব্য দিচ্ছে তো, কি ঘটনা কেমনে কেমনে কি বলছে, সবই বলছে সে। এবং আমার কাছে বড় প্রশ্ন হলো কি কারণে তাকে বলা হলো যে আপনি জয়েন করবেন? তার কি জয়েন করার কথা? তাহলে তার বিপ্লব যারা করলো তাদের সাথে স্পিড মিলে? এই ধর্মমন্ত্রী তো বসেছে, সেও তো বিরাট আলেম, পণ্ডিত মানুষ, এবং তারও তো একটা পরিচয় আছে। উনি জানেন না বাইতুল মুকাররম তো একটাই মসজিদ বাংলাদেশে, ও খতিব সাহেব আসবেন না। পরদিন সিদ্ধান্ত হয়ে যাবে যে তাকে জানাই দাও যে আপনাকে আপাতত আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সম্মান বলে শেষ। সে আর সুযোগ নাই। সুযোগটা কে করে দিল? কি কারণে তাকে দেখা করতো সচিবের সাথে, কথা বললো, মিটিং করলো, এবং বললো না আপনি তো আসেনি। এই যে বলেন আসেন, বিপ্লব যখন করেছেন, কথা যখন টকশোতে বলতেছেন, ঠিক করে বলেন, নাইলে কিন্তু সরকারের অস্তিত্ব এমনিতে হলনর হয়ে যাচ্ছে, আরো নরবর হয়ে যাবে। কিন্তু আপনি বলেন, সমালোচনা করেন সরকারে যারা তাদেরকে, এই জন্য করবেন, তাদেরকে বুঝিয়ে দেন, নাটক করা বন্ধ করেন। বিপ্লব রক্ত দিয়ে গভর্নমেন্ট আসছে, এই সরকার নীতিমালা এরকম হবে কেন? এই দুর্বল চিত্তের লোকরা কাজ করবে কেন? তাদেরকে বৈশা করে দেন, ডিসমিস করে দেন। পাশাপাশি এই যে খতিব সাহেব যে সেখানে গন্ডগোল করলো, ইমামকে বললো যে আমি করাবো, এই যে এটা বেদবি। ইসলামিক আইনের বিচার আছে, কিন্তু ধর্মের বাইরে বিচার আছে। কিন্তু এটা একজন খতিব সেখানে বসে গেছে, আপনি বলতেছেন আমি পড়বো, আপনার মোত্তাকিরা চাচ্ছে না, এবং বাইতুল মুকাররম মারামারি হলো, এই দায়িত্ব তার, তাকে নিতে হবে। কিন্তু এটা এই ক্ষেত্রে তার বিচার হবে কি? এবং বর্তমান যে সরকার আসছে, বিপ্লবোত্তর সরকার, এই সরকারের চিন্তা ধ্যান ধারণার সাথে এই কাজটা সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ। এটা করছে কি ইসলাম ফাউন্ডেশন এবং ধর্মমন্ত্রী। বিচার তাদের হওয়া উচিত। বিচার একা তারা করবেন কেন? তাকে যে ঘটাই দিল, আপনি বলেন প্রতি বিপ্লবে তো এরাও সাহায্য করতেছে, এখন বুঝে না বুঝে এই যে করতেছেন। কাজে সমালোচনা এইভাবে করেন, উনি কেন আসলো, কেন তাকে বলা হলো, আপনার অবজেকশন নাই, এবং পরের কাজের দায়িত্ব তার। পার্ট 2-তে সে অভিযুক্ত, বিচার করেন। পার্ট 1-এ বিচার করেন তাদেরকে যারা তার চাকরিটা এখনো সচল রেখেছে, তখন হবে ন্যায় বিচার। এবং আমি এখন বলবো, যারা সমন্বয়কারী যারা আছেন, আপনারা মূল জায়গাটা সরে গেছেন। কিন্তু সরকার গঠনের পরে সরকারটা যে নানান সমস্যায় পড়ে গেছে, এবং এখানে যে অতীত সরকারের সবই তো রয়ে গেছে, আছে কেটে পুরা সরকারের কাঠামোটা তাদের, গঠন কনস্টিটিউশন তাদের,
অনেক কিছু তো হয় নাই, যেগুলো হয় নাই বলে এগুলো হচ্ছে এই কিছু না। ওই যে 3টা ছাত্র মারা গেল, আরো কত কিছু হবে দেখেন না কেন। কারণ সরকারের কাঠামোটা কি, বিপ্লবের পরে যে সরকার আসে দেশেটা কি আপনার সংস্কার সরকার আসেনি, দুর্বল সরকার আসে নাকি? ডক্টর ইউনূস নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের লোক, পৃথিবী তাকে চিনে শ্রদ্ধা করে এবং কিন্তু তিনি কি দুর্বল সরকার? কিন্তু ওই তা বলছি, মাথাটা আমার সম্মানিত, মাথার পরে যা আছে তাদের এত দুর্বল চিত্তের, রাষ্ট্র প্রশাসন বোঝে না, দৃঢ়তা বোঝে না, প্রশাসন সোজা না, এতগুলো আমরা রয়ে গেছে। আপনি হঠাৎ করে বসে গেলেন বললে মেনে যাবো না? আপনাকে বুঝতে হবে 17 বছর প্লাস আগে 6 বছর, 22 বছর। আওয়ামী লীগের অস্তিত্ব 22 বছরের, কিন্তু অনেকে বলে 15 বছর, কেন হবে? 16 বছর তো হয়ে গেছে। আবার আগে ছিল 5 বছর 96-তে, মাঝখানে 2 বছর কেয়ারটেকার গভর্নমেন্ট। অর্থাৎ 22 বছরের যে কাঠামোটা একদিনে পারবেন না। তো পারতেন যদি বিপ্লবী সরকার করতেন। আস্তে আস্তে ছিল সংবিধান স্থগিত করেন এবং এই আন্দোলনে যারা ছিল সাথে রাষ্ট্রপতিকে সরাই দেন। রাষ্ট্রপতি হবে সরাসরি এই ডক্টর ইউনূস, সংবিধান স্থগিত এবং একটা বিপ্লবের সরকার করেন। সব পার্টি যারা ছিল এখানে মূল তাদের নিয়ে জাতীয় সরকার করে ফেলেন। তাহলে কি হতো, সব দল কিন্তু মনে করতো সেন্স অফ পার্টিশন এখানে আছে এবং তারা কিন্তু হুঁশি করতো নির্বাচন করতো না। তারা মনে করতো আমরাই তো আছি, কিভাবে কি করতে হবে সব আলোচনা করে কমিটি করেন, কমিটি করে ক্যাবিনেটে পাস করেন। একটা তো করেন নাই। এখন যদি বলি করব, কবে করবেন? লাশ মরা কবরে দিয়েছে, কবে করবেন আপনারা? আপনারা কি মনে করতেছে 5 বছর জন্য আসছে দেখি আপনার? এই যে সময় ক্ষেপণ হচ্ছে কিন্তু, কারণ আপনাকে বুঝতে হবে দ্বৈত সরকার, কারণ সামরিক বাহিনী পুরোপুরি হয়ে গেছে। কিন্তু দেখেন সামরিক বাহিনী চিফ কার সাথে দেখা করে? প্রেসিডেন্টকে, কমান্ডার ইন চিফ। এখন প্রধান নির্বাচন কি উপদেষ্টা বলছেন। বর্তমান সংবিধান অনুযায়ী কোনো পদ নাই, তারপর সুপ্রিম কোর্ট বলছে চলবে, ঠিক আছে চলবে, আর্টিকেল 106। কিন্তু সমস্যাটা কোথায়? যখন বলেন প্রধান উপদেষ্টা, আপনি কার উপদেষ্টা? তার মানে আপনার উপরে কেউ আছে। ইউ আর উপদেষ্টা টু দ্য প্রেসিডেন্ট। ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, ক্যাবিনেট ইজ রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট। এইটাই যেটা ওইগুলি ক্যাটের গভর্নমেন্ট আসছিল, রেসপন্সিবল টু প্রেসিডেন্ট। এখন আপনি সংবিধান চালু রাখছেন, আপনার অ্যাডভাইজার হয়ে গেছেন, এবং অ্যাডভাইজার যখন হবেন, দিস ভেরি কনসেপ্ট, অ্যাডভাইজার যখনই বলবেন ক্ষমতা সীমিত। মন্ত্রীর সাথে অ্যাডভাইজারের পার্থক্য আছে। মন্ত্রী মন্ত্রণালয় চালায়, তার সে ফুল পাওয়ার দেয়া, ডিসিশন মেকিং পাওয়ার আছে, পলিসি মেকিং পাওয়ার আছে। এদের কিন্তু তা নাই। কিন্তু তারা বলছে আছে কেন? সুপ্রিম কোর্ট বলছে। আপনার নামটা তো কি? অ্যাডভাইজার। অনেকগুলি গোজামিল। এবং সংবিধান যদি আপনি দেখেন, পঞ্চদশ সংশোধনী যদি দেখেন, মহাবিপদ, আর্টিকেল 7A, মহাবিপদ। কিন্তু এই সরকার কিন্তু বিপদের মধ্যে আছে। কিন্তু এত বিপদ আছে, সাংবিধানিক বিপদ, লিগেল বিপদ, আবার কি মানুষের পালস বুঝতেছেন না, সমস্যার সমাধানে যে সমাধান, নেতৃত্বের বিপদ। এতগুলি বিপদ নিয়ে আমি সরকারের প্রশংসা করতে রাজি না। আমি চাই আপনি দৃঢ় হন, আপনি অবিলম্বে সংবিধান বাতিল করেন, স্থগিত করে দেন, একটা গভর্নমেন্ট করেন, ন্যাশনাল গভর্নমেন্ট করেন, আপনি প্রেসিডেন্ট হয়ে যান। তখন দেখবেন একটা কাঠামো দাঁড়ায় গেছে, আন্দোলন সেভাবে যাবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই মুহূর্তে সমন্বয়কারীদেরকে দল করার সুযোগ দেওয়া হয়েছে। খেয়াল করবেন, দুজন কিন্তু তাদের ক্যাবিনেট আছে, তাদের 2জন ক্যাবিনেট আছে কিন্তু, তাহলে ক্যাবিনেট নিরপেক্ষ হয় নাই। কিন্তু হয় নাই, তাহলে দলেরা কি দোষ করছে? তারা থাকতে পারলে কেন আজকে বিএনপি পারবে না? কেন জামাত পারবে না? বলেন, উত্তর দেন। তাদেরও পারতে হবে, যেহেতু 2জন আছে। তারা জামাতে থাকবে 2জন, বিএনপি থাকবে কমপক্ষে 4জন, অন্যান্য পার্টিতে নেন যেটা ভালো মনে করে। তাহলে এখানেও এখানে কিন্তু কি সমন্বয়করা কোনো কৌশল অবলম্বন করলো? আমি দেখেন, ভুল যখন হয়ে যায়, ইউনূস সাহেবের মতন লোক, এত বড় মাপের লোক বলতেছে আমাকে ছাত্ররা বসেছে, আমি তাদের কাছে রেসপন্সিবল। কেন বলতে কিন্তু পারছে? উনি যখন এই কথা বলেন, কিন্তু আর যাদেরকে বসিয়েছে তাদেরকে কারা বসিয়েছে? এই যে এনজিও ভিত্তিক একটা সরকার, এই ঠিক সরকার আছে, কি বিপ্লবী সরকার বলা যায় কিনা? এনজিও ভিত্তিক সরকার। তখন আপনি ধরে নেবেন নোবেল বিজয়ী ইউনূস আর ইউনূস এক জিনিস না। রাষ্ট্র পরিচালনা প্রধানমন্ত্রী ইউনূস, দুইটা ভিন্ন জিনিস। তাকে সম্মান দিবেন। রাষ্ট্র পরিচালনা, আমি আগে বলছি, তাকে সমালোচনা করবেন, কিন্তু তার সম্মানটা আসবে নোবেলে, সমালোচনা আসবে রাষ্ট্র ক্যাপাসিটিতে। অর্থাৎ ক্যাপাসিটিতে কিন্তু ধরা হয়ে গেছে সে। এই ক্যাপাসিটি পারতেন করতে, এখনো সুযোগ আছে, যদি সে সংবিধান স্থগিত করে, ওই যে বললাম পাওয়ার নিয়ে নেন রাষ্ট্রপতি। এবং আপনি যেহেতু 2জনকে নিচ্ছেন, 2জনকে তারাই তো দল করার চেষ্টা করতেছে, তাহলে আপনার দল তো নিরপেক্ষ না।
এবং আপনি কিন্তু জেলাকে জানাই দিয়েছেন তারা আসলে প্রোটোকল দিবেন। নিরাপত্তা প্রশ্ন আছে, ঠিক আছে, তাদের কি জেলা জেলা যাওয়ার কথা, পার্টি গঠন করার কথা এই মুহূর্তে না? হ্যাঁ করেন, আপনি করতে পারেন, কোন প্রক্রিয়া আপনি সব ছেড়ে দেন। আমি এই জন্য বললাম মুজামিল যত দিবেন সমস্যা বাড়বে। আসেন আপনি কি হয়েছে পার্বত্য চট্টগ্রামের কথা বলছেন সামান্য। আজকে দেখেন নর্থ ইস্টের যারা বুদ্ধিস্ট তারা কিন্তু একটা মেমোরেন্ডাম দিচ্ছে কাছে আজকে চিফ অ্যাডভাইজার কাছে, এই ডক্টর মোদির কাছে, যে আমরা ওই যে পার্বত্য চট্টগ্রামে আমরা নিগৃহীত। তো সমস্যা কিন্তু ওইখানে কেন, আপনি ত্রিপুরা যে বর্ডার যে এরিয়া আছে আমাদের নর্থ ইস্টে, যেখানে নাকি কুকি চিন্তা যে থাকে, একটা সময় তো ভারত আনলেন কেন? আমাদের এখানে যারা ছিল পালাইছে তো এখানে, যে ভারতের প্রশ্ন আসতেছে কেন? রিফিউজি মোদি যে হয়েছেন, তো ভারত এমনি জড়াচ্ছেন, আপনার লোক তো এখানে গেছে, তখন তারা জড়াই গেছে, তারাও খেলছে আপনাকে নিয়ে, এবং এখনো তো খেলার সুযোগ আছে তার, কারণ আপনার লোক তো আবার যাচ্ছে, এবং তারা তো একটা দিছে, পত্র দিছে মোদির কাছে। থার্ড কথা হলো মোদির সাথে দেখা হবে না কার, ডক্টর ইউনূসের। বিরাট নিউজ, হিন্দুস্তান টাইমস বলেছে এটা হবে না। কেন হবে না? কিন্তু আপনারা তো কেউ বলতে পারছেন না কেন হবে না। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন হবে না। কেন হবে না উনি স্পষ্ট করেছেন, কারণ ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছার আগেই মোদি বিদায় হয়ে যাবেন ভারত উদ্দেশ্যে, যেখানে থাকবেনই না, তো আপনি সাক্ষাতের প্রয়োজন আসতেছে না। কতগুলি বিতর্ক আসছে কিন্তু একবার হালকা। সেকেন্ড থিং হচ্ছে জয়শঙ্করের সাথে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে একটা সাক্ষাৎ সম্ভাবনা আছে, হবে, এই পর্যায়ে হবে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করবে কে? নেপালের প্রেসিডেন্ট হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, এগুলি পোর্টালে থাকে, সাইড লাইনে হয়ে যায়, এগুলি দেখবেন। কাজেই যদি অত বড় করে দরকার নেই তো। এইবার কিন্তু তিনি গিয়েছেন, তার আমি যদি জিজ্ঞেস করি আমার 3 জন ভাই এখানে আছেন, তার সফর সঙ্গী কতজন? আমি ডক্টর হাসনাতকে জিজ্ঞেস করতেছি আলোচনা শুনে, তার সফর সঙ্গী কতজন ইউনূসের? ডক্টর হাসনাত সফর সঙ্গী কতজন? আগে 7 জন ছিল, আগে তো শুনছিলাম 7 জন, কিছুক্ষণ আগে দেখতেছি এখন 57 জন, কোনটা সত্য জানি না। এখন এরা আগে ছিল 7 জন, এখন 57 জন। আমি কিন্তু টক শোতে বলেছিলাম যে এটা নিয়ে বাড়াবাড়ি করেন না, কারণ চিফ অ্যাডভাইজার যেখানে যাবেন তার প্রোটোকল থাকে, সিকিউরিটি থাকে, প্রেস থাকবে। এখন 57 জন, কেন তবলা বাজাই দিয়েছেন? টাকা বাসায় ফালাইছে, সব করছে। এই জায়গায় যদি কোনো পলিটিক্যাল থাকতো, মনে করেন বিএনপি গেছে এখানে বা আওয়ামী লীগ গেছে, তাদের বেশি, কারণ তারা যেহেতু অনেক চেম্বার অফ কমার্স এখানে আছে, তারা যে মিটিং করবে এখানে, ওখানে কাজ থাকে, তারা তো শোনেন তারা কার টাকায় যায়, আপনারা খবর রাখেন, যার যার টাকা সে দেয়, রাষ্ট্র ফান্ডে দেওয়া হয় না। এখানে এগুলি না যাই না, যখন টক শোতে কথা বলা হয় হাসবো, তার কি করবো? প্রশ্ন হচ্ছে বড় বড় ডেলিগেশন যখন হয়, ব্যবসায়ীরা নিজেদের পয়সা নিজে দেয়, শুধু প্রোটোকলটা পায়, আর কিছু না। ফরগেট ইট। এইবার 57 জন পাচ্ছে, কারণ সিকিউরিটি প্রেস থাকতে হবে। সুতরাং যারা বলতেছিলেন তারাদের জিজ্ঞেস করি, রাষ্ট্র পদ্ধতি পরিচয় না বুঝেন, কথা কম বলেন, সরকারকে বুঝেন না, কথা কম বলেন, সিকিউরিটি কথা কম বলেন, কথায় কথায় বলেন না উনি ভালো কাজ করছে। আমি ডক্টর ইউনূসকে নোবেলের জন্য স্যালুট দিই। রাষ্ট্র পরিচালনা এখন মতো যা কিছু করছে, আমি আশাবাদী তিনি উত্তর দিতে পারবেন। যদি না পারেন, আমি বলবো তিনি রাজনীতি বুঝেন নাই। বাঙালি রাজনীতি কঠিন রাজনীতি, কিন্তু এটা একটা, এই দেশটার নাম হচ্ছে পলিটিক্যাল কান্ট্রি বলে এটাকে, পলিটিক্যাল কান্ট্রি, কারণ মানুষ জন্মগতভাবে রাজনীতি বিশ্বাস করে, এবং 18 কোটি লোক, অনেক সমস্যা, এগুলি সমাধান করতে হলে এই পরিষদ দিয়ে হবে না, কমপক্ষে আরো 20 জনকে নেন, সব দলকে সম্পৃক্ত করে, এই যে কমিটিগুলি করছেন 5-6টা, তাদের পারফরমেন্স আমরা দেখব। তারা তো বেশি কথা বলতেছে। ইফতেখার, আমি শেষ করে দিচ্ছি, ইফতেখার টিআইবি নির্বাহী পরিচালক, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সবাই তাকে মানে, ভালো লোক, আমার সাথে টুকটাক পরিচয় আছে। তিনি কি করলেন, হঠাৎ করে এক জায়গায় বললেন এই স্পিড ধরে রাখার জন্য ছাত্রদেরকে পার্টি করতে হবে। হু আর ইউ? জার্মান কি জানে যে আপনি তাদের এখানে উইং চিফ হিসাবে আপনি এখানে রাজনীতি করতেছেন? আপনার পদ থাকবে না তো, আপনার পদ থাকবে না, কারণ আপনি এই পদে বসে বলতেছেন চেতনা ধরে রাখার জন্য দল করা দরকার। আপনি কি বাংলাদেশ চেতনা, আপনি কি চেতনার জন্য আসছেন? আপনি করাপশন পারসেপশন করবেন। কাজে আপনিও কিন্তু অতি সুবিধা পেয়ে অতি আবেগে কথা বলতেছেন। বদিউল আলম মজুমদার ভুল কথা বলছে, আওয়ামী লীগকে ছাড়াও ডায়লগ কি নির্বাচন হবে,
কথাটা সেভাবে বলে নাই। আবার বলতেছে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, আমাদের মন্ত্রী বলতেছে, উপদেষ্টারা বলতেছে। আবার কেন? আবার তারাই বলতেছে, জামাত বলতেছে যদি আওয়ামী লীগ ভুলভ্রান্তি বুঝে ভালো হয়ে যায় অসুবিধা কি? এগুলি কথা না। কথা হচ্ছে আওয়ামী লীগের পতন ঘটায় কিন্তু এই বিপ্লব হয়েছে। নিয়ম ছিল কি বিপ্লবের পরে আওয়ামী লীগ অন্তত 2 বছর কথাই বলবে না। দ্যাট ইজ এ বিপ্লব। কিন্তু আওয়ামী লীগ তো কথা বলা শুরু করে দিচ্ছে। জায়গায় জায়গায় তো আওয়ামী লীগ নেতারা বিএনপির সাথে হাত করে ফেলেছে, কারণ তারা জানে বিএনপি সম্ভাব্য দল শক্তি। এখন কি হবে? আওয়ামী লীগ উঠে গেছে, উঠে গেছে। আমরা তো বাংলাদেশে শুনবো আপনাকে আবারও। আমি মনে করি যে ভুলটা হয়ে গেছে বিপ্লবের পরে যে সরকার দরকার সেই সরকার সেটা না, এবং অসংখ্য ভূমিকা চলছেন। কিন্তু আপনি সামরিক বাহিনীকে দিচ্ছেন, লাগাইছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভালো কথা। এখন আবার কেন বললেন কাজে নামছে? আপনি ডিসির সাথে আলোচনা করবেন। আচ্ছা, ডিসির সাথে আলোচনা করলে কি তার গতি থাকবে? সামরিক বাহিনী তাদের সামরিক বাহিনীকে তার লাইনে কাজ করে দেয়, ওখানে যুক্তি কাজ করে, লাঠি কাজ করে। যুদ্ধ যারা করে জিজ্ঞেস করে কেন যুদ্ধ করবো? কিছুর মধ্যে একটা কনফিউশন, কোনো কিছু কোনো সলিউশন না। বলবো আমি পলাশ চৌধুরীর সাথে আমার কথা হয়। জি, পলাশ চৌধুরীর কাছে একটু যাই, শুনি ওনার মন্তব্যটা। আমি সিনা ভাই আপনার কাছে আবারও শুনবো বিস্তারিত। পলাশ শুধু বুদ্ধিমান ছেলে, খুব আন্তরিক লোক, দেশপ্রেমিক লোক, এবং মনে প্রাণে বিশ্বাস করে একটা পরিবর্তন প্রয়োজন, এবং তার সততা আছে। একই আমাদের ভাই দুজন আছে এখানে, ওই হাসনাত আছে, আমাদের মাহমুদ আছে, এখানে 3 জন আছে। 3 জনই বিশ্বাস করে কিন্তু বাংলাদেশ পরিবর্তন প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে আসবে? এই জায়গাটা কিন্তু আমাদের ব্যাপার না, সরকারের ব্যাপার। সরকার আমাদের হতাশ করেছে, আমরা কিন্তু হতাশ না, আশাবাদী দিতে চাই, বাস্তব দিকে আশাবাদী দিতে চাই। ধন্যবাদ।